এই সভা মূলত কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার যে ওয়াকফ আইন তৈরি করেছে সেই আইনের বিরোধিতা করে। আপনারা সাধারণভাবেই বুঝেন যে ওয়াকফ বিষয়টা আপনারা যতটা ভালো জানেন, আপনাদের যতটা বাস্তব অভিজ্ঞতা আছে, আমাদের ততটা বাস্তব অভিজ্ঞতা নেই। তবুও মতিন ভাই যখন ডেকেছেন, আমি এসেছি। আমরা আইন সম্পর্কে, সংবিধান সম্পর্কে যেটুকু বুঝি, তাতে মনে হয়েছে যে এই আইন আমাদের ভারতের সংবিধান নির্দেশিত পথ ধরে এগোয়নি। ফলে তার বিরোধিতা করার জন্য এবং আপনারা এই আইনের ফলে যেভাবে ব্যথিত হয়েছেন, দুঃখিত হয়েছেন, নিজেদের অবিচারের শিকার মনে করে অসহায় বোধ করছেন, সহনাগরিক হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়ে একসঙ্গে এই কালা আইনের বিরুদ্ধে লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, তার জন্যে আজকে এই মিটিংয়ে এসেছি। ওয়াকফ সম্পর্কে খুব বেশি কিছু আমার কাছ থেকে জানতে পারবেন এরকম বিষয়টা নয়। তবুও আপনাদের বলি, আমাদের সংবিধানের কতগুলো মৌলিক অধিকার অধ্যায়ে কিছু নির্দেশ আছে। তার মধ্যে একটা ধারা হল সংবিধানের 26 নম্বর ধারা। এই ধারা, প্রত্যেকটা ধারার একটা হেডিং আছে, শিরোনাম আছে। এই ধারার শিরোনাম হল সংখ্যালঘুরা তাদের ধর্মীয় বিষয়ে পরিচালনা নিজেরাই করবে। সংখ্যালঘুদের ধর্মীয় বিষয়াদি পরিচালনার অধিকার সংখ্যালঘুদের হাতেই থাকবে। একদম পরিষ্কার করে এই কথা বলা হয়েছে। আর ওয়াকফ বিল বা ওয়াকফ আইন যেটা পাশ হয়েছে, সেখানে এই বিজেপি সরকার মূলত অনেক কিছুই আছে, তার মধ্যে বলছি মূলত এই ওয়াকফ সম্পত্তির পরিচালনার মধ্যে তারা অনুপ্রবেশ করতে চাইছে, তারা এর মধ্যে পরিচালনার মধ্যে ঢুকতে চাইছে। এইটা হচ্ছে সব থেকে মারাত্মক বিষয়। এইটার বিরোধিতা করতে হবে। এবং এইটা তারা তো এভাবে বলবে না, তারা বলবে বা বলছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নানান ধরনের দুর্নীতি হয়, সেই সম্পত্তির সঠিক ব্যবহার হয় না। বিজেপি বলছে তারা এই আইন তৈরি করেছে যাতে সরকার এমন ব্যবস্থা নিতে পারে যাতে এই সম্পত্তি এবং এই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি এবং ওয়াকফ সম্পত্তির আয় যেন সমাজের দুর্বলতর মানুষ, মহিলা, এই সমস্ত অংশের মানুষের কল্যাণে ব্যবহার করা যায়। দেখুন, আমাদের দেশে সে হিন্দুদের সম্পত্তি হোক, হিন্দুদের দেবত্ব সম্পত্তি হোক, বা যে কোনো সম্পত্তির কথা আমরা বলছি, সেখানে কোনো রকমের দুর্নীতি হয় না,
বা অদক্ষ ম্যানেজমেন্ট, অদক্ষ পরিচালনা ব্যবস্থা নেই, এইরকম কিন্তু নয়। এরকম আছে সমস্যা, সব জায়গাতেই কিছু কিছু আছে। সেটা হলো এই সমস্যা দূর করবার জন্য নানান রকমের পদ্ধতি প্রকরণ ব্যবহার করার প্রশ্ন। যদি একটা আইন ঠিক মতো কাজ করছে না, কিছু কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এইটার জন্য যদি আইনটাকে আমূল পরিবর্তন করতে হয়, মূল জায়গা যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের দেশে সংবিধান তার সংবিধান থাকে না, রাখার কোনো দরকার হয় না। এই সংবিধান আছে, এত ভালো সংবিধান, তারপরে তো নানা অনাচার হয় না। দেশে এত আইন আছে, সব ব্যাপারে আইন আছে, তারপরেও তার মধ্যে নানান রকমের দুর্নীতি, নানান রকমের অন্যায় অবিচার হয়। সেখানে অন্যায় অবিচার যদি কিছু হয়, দুর্নীতি যদি কিছু হয়, সেটাকে রোধ করার জন্য, প্রতিরোধ করবার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সেইটাকে অজুহাত করে বিজেপি অকপ সম্পত্তির পরিচালনার মধ্যে ঢুকে পড়ে এই সব সম্পত্তিকে বেদখল করার যে পরিকল্পনা করেছে, এইটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না, এবং এই কারণেই এর বিরোধিতা করতে হবে। অনেকেই বলবেন যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। দেখুন, আমার যেটুকু সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান আছে, তাতে আমি খুব ভালো করে বলতে পারি, বিজেপি সরকারের এই যে ওয়াকফ আইন আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী সেটা বেআইনি, অসাংবিধানিক, এটা চলতে পারে না। কিন্তু তার মানে আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন না যে সুপ্রিম কোর্টে এতগুলি মামলা হয়েছে, তাহলে মামলাতে নিশ্চিতভাবে ওয়াকফ বা বিজেপির বিরুদ্ধে এই আইন তৈরি করার বিরুদ্ধে রায় যাবে, এইটা কিন্তু নাও হতে পারে। কারণ ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, বিচার ব্যবস্থা আজ থেকে 10-15 বছর আগে পর্যন্ত যাচ্ছিল, যতটুকু যাচ্ছিল, আগেও কিছু সমস্যা ছিল, কিন্তু সেটা ছিল কম। আর এই 10 বছরের মধ্যে বিচার ব্যবস্থা যেটা হয়েছে, সেখানে খুব কম আশা আছে সুবিচার পাওয়া, বেশিটাই বরবাদ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে এই বিচার বিভাগে একেবারে হাইকোর্ট বা তার নিচের কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে সেখানে আরএসএস এর লোকজন তাদের খুব হিসেব করে তাদের বসানো হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট কি রায় দেবে, সেইটাই যে সুবিচার, রায় দিলে আমাদের দেশের আইন অনুযায়ী সবাই মানতে বাধ্য, কিন্তু সেইটা যে সঠিক হবে এরকম কিন্তু নয়। ফলে দেশের মানুষের কর্তব্য হলো যে আইন সম্পর্কে দেশের মানুষ যে খুশি নয়, বিক্ষুব্ধ, বেঠিক মনে করছেন এই আইনকে, এইটা বেশি বেশি করে প্রচারে নিয়ে আসা। এখন সমস্যা হলো, আপনারা হয়তো অতটা বুঝতে পারেন না, আমরা হিন্দু পাড়াতে বাস করি, হিন্দু মানুষ, সেখানে একটা প্রচার চলছে যে এই সম্পত্তিগুলো মুসলমানদের মধ্যে কিছু মানুষ তারা ভোগদখল করে, এইটা আমরা সঠিকভাবে যাতে কাজে লাগে তার ব্যবস্থা করব। কিন্তু আমার মনে হয় এই দেশে এমন একটিও মানুষ নেই, মানে একটির মধ্যে আমি ওই শান্তনু ঠাকুরকেও বলছি, ওই একটির মধ্যে আমি ওই কবি অসীম সরকারকেও বলছি, যারা বিজেপির এমএলএ, এমপি, মন্ত্রী, তারাও মনে হয়
বিশ্বাস করে না যে বিজেপি এদেশের মুসলমানদের ভালো করতে চায়। আমার মনে হয় বিজেপির অতি বড় সমর্থক এটা বিশ্বাস করে না। ফলে এই আইনটা কেন, এই আইনটার দুটো দিক আছে। ধরুন একটা আইনের একটা জায়গার কথা আপনাদের বলি। আইনে বলা হচ্ছে যে জেলা শাসক কোন অকপ সম্পত্তি নিয়ে কোন ডিসপুট, কোন রকম মনোমালিন্য, কোন রকম গোলমাল, ত্রুটি বিচ্যুতি, কাগজপত্র সব রকম এইটা যদি থাকে, সেটা তো আছেন, এই আপনারা যতজন বসে আছেন, আমাদের ব্যক্তিগত সম্পত্তি যা আছে তার মধ্যে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি থাকে। আমরা সব কাগজপত্র সময় মতো করি না, এমন তো হয় ঠিক মতো খাজনা দিই না, ঠিক মতো রেকর্ড করি না, কত রকমের একেবারে ব্যক্তিগত সম্পত্তি 1-2 বিঘে 1.5 বিঘে 10 কাঠা 20 কাঠা জমি, তাতেও আমরা এই ভুলগুলো করি। ফলে অকপ সম্পত্তি তো বহু ক্ষেত্রে এই সমস্ত গুলো আছে। এখন এই যে ডিসপুট, এই যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে আলাপ আলোচনার পর, মানে যে অকপ বোর্ড অন্যান্য সব আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত জেলা শাসক যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত। জেলা শাসক যা বলে দেবেন সেইটাই চূড়ান্ত। চূড়ান্ত মানে এইরকম চূড়ান্ত যে ওই জেলা শাসকের যে নির্দেশ রায়, সেটা নিয়ে আপনি আইন আদালত করতে পারবেন না। এইরকম একটা অগণতান্ত্রিক ধারা এই অকফ আইনের মধ্যে রাখা হয়েছে। তা আপনি ধরুন, আমি বলছি ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশের ডিএম যারা আছে, জেলা প্রশাসক যারা আছে, বেছে বেছে তাদের সব আরএসএস এর লোক বসানো হয়েছে এবং এইসব সম্পত্তিগুলো আলটিমেটলি গোলমাল বাঁধিয়ে তার কাছে যাবে, সে রায় দেবে। এভাবে অকপ সম্পত্তিগুলো বেদখল করার, এবং এরাই দখল করে কিন্তু আসলে আম্বানিদের মতো ওইসব ব্যবসায়ীদেরই দেবে। ওই জনগণের কল্যাণের কথা যেটা বলছে, ওটা মানুষকে ভুল বোঝানোর জন্য, বিভ্রান্ত করবার জন্য ওইগুলো বলছে। এখন একটা হচ্ছে এইভাবে অকপ সম্পত্তি বেদখল করার একটা ইচ্ছা। তার থেকে বড় কথা হলো, যেটা মতিন ভাই বারবার বলছেন, সব থেকে বড় কথা হলো এই আইন তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্য। তারা জানে এদেশের মুসলমানরা স্বাধীনতা এবং তার আগে থাকতে ন্যায় এবং সত্যের জন্য যে লড়াইয়ের ঐতিহ্য, এইটা বিজেপি খুব ভালো করে জানে। যে এই অকপ আইন যা করা হয়েছে, এই অন্যায় ভারতবর্ষের মুসলমান এবং অন্যান্য গণতান্ত্রিক মানুষ তারা সহজে মেনে নেবে না, এর বিরুদ্ধে আন্দোলনে পথে নামবে। আর ঠিক সেই সুযোগটা বিজেপি নেওয়ার জন্যই এই আইনটা করেছে। মুসলমানরা রাস্তায় নামবেন, আমরা যত কথাই বলি, ওই আমি ছোটনদার মতো এরকম অল্প সংখ্যক লোক আপনাদের মিটিং মিছিলে আপনাদের পায়ে পা মেলাতে আসবে। বেশিরভাগ হিন্দু আসবে না। তার কারণ এমন একটা পরিস্থিতি, আগে যত ব্যবস্থা এখন তাও আসবে না, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। অপপ্রচারের মাধ্যমে মানুষকে এতটাই বিভ্রান্ত করা হয়েছে যে যারা আসলে ধর্মনিরপেক্ষ মানুষ, এমন ভাবে গালাগালি করা হয়, এমন ভাবে মান সম্মান নিয়ে সিনেমিনি খেলা হয় যে তারা ইচ্ছে থাকলেও রাস্তাঘাটে চায়ের দোকানে মুখ দিয়ে বলতে সাহস পান না সত্যি কথাটা। এবং তা যদি মুসলমানদের পক্ষের কথা হয় তাহলে আর কেউ বলতে সাহস পাচ্ছেন না। এটাও একটা আরএসএস এর
একটা পরিকল্পিত চক্রান্ত এমনভাবে গালাগালি করবে, সোশ্যাল মিডিয়া হোক, পাড়ায় হোক, গ্রামে হোক, যে এই সমস্ত মানুষ তারা সম্মানের ভয়ে চুপ করে থাকে। ফলে মুসলমানরা বেশি বেশি রাস্তায় নামবেন, আর তারা সেই সুযোগটা নিয়ে নিজেরা কিছু গোলমাল বানাবেন। যে গোলমালগুলো মুর্শিদাবাদে হয়েছে, আগের দিন যে গোলমালটা হয়েছিল, সেটাতে আমি কালকে এসেছি রাত্রিবেলায়, আমি গেছিলাম একটু কিষানগঞ্জ, ওই পথেই এলাম, এবং ঘটনাক্রমে যেদিন পরশুদিন যাচ্ছিলাম সেদিনই ঘটনাটা ঘটেছে বিকেলবেলায়। আমাদের গাড়িটাই প্রথম হয়ে গেল। আমি এখানে কামরুদ্দিন অনেকে টেলিফোন করেছিলাম, আরো কিছু বন্ধু বান্ধব আমার ধুলিয়ান, ফারাক্কা, মালদা তো ছিল, তাদেরও টেলিফোন করলাম। গাড়ি যেতে দিচ্ছে না, মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা শুনশান। কিন্তু আমি যেটুকু টেলিফোন করে খবর পেলাম, খবরটা জানার পরে আমি একটা সাহস করে গেলাম, এবং আমি সন্ধ্যে নাগাদ ওখান থেকে পার হলাম, দেখলাম সেখানকার অবস্থা, এবং অন্যান্য কিছু কিছু লোক, সত্যটা তো পুরোপুরি এইভাবে জানা যায় না, আমরা জানি না, কিন্তু জনতার মধ্যে এক শ্রেণীর আরএসএস এর সমর্থকরা ঢুকে গোলমালগুলো পাকানোর চেষ্টা করছেন, যাতে এই হিন্দু ভোট পোলারাইজ করার সুবিধাটা পাওয়া যায়। ফলে তারা যদি এই ওয়াকফ বিলের মাধ্যমে যদি হিন্দু মুসলমান বিভাজনটা করে ফেলতে পারে, সেইটাই হচ্ছে সব থেকে বড় লাভ, এবং এইটাই তাদের মূল উদ্দেশ্য। যে কারণে মতিন ভাই বলছেন, আমরাও বলছি, সবাই বলছেন যে আন্দোলন করব, যতটা সম্ভব সতর্কভাবে, শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করতে হবে, না হলে বিজেপির পাতা ফাঁদে পা দিলে চলবে না। আজকে এই সভা আপনারা এসেছেন, এইরকম ছোট ছোট সভা চালিয়ে যেতে হবে, এবং আমাদের একটা দায়িত্ব নিতে হবে। এই সমস্ত সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য বিভিন্ন হিন্দু ভাই যারা আছেন সেই মহল্লাতে আসলে ওয়াকফ সম্পত্তি কি, তাদের বলতে হবে ওয়াকফ সম্পত্তিটা ওই রকম কিছু নয়। ওয়াকফ সম্পত্তি যখন কেউ দান করেন, ওয়াকফ করেন যখন, তখন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এটা দান করেন। কোথায় দান করেন? আল্লাহর নামে দান করেন। এটা আল্লাহর সম্পত্তি, যিনি দান করছেন তিনি বলছেন এই কাজে ব্যবহার করতে হবে। ওয়াকফের যে নিয়ম কানুন আছে, তাতে সেই কাজে ছাড়া অন্য কাজে সেই সম্পত্তি ব্যবহার করা যায় না। এই বিষয়গুলো একটা ধর্মীয় নির্দেশের প্রশ্ন, যেটা সংবিধান বলেছে এই ধর্মীয় নির্দেশ মেনে চলার অধিকার তাদের আছে, এবং এই সংবিধান তো মৌলানা আবুল কালাম আজাদ করেননি, হিন্দু নেতারা করেননি, করেছেন কি এই মুসলমান নেতারা করেননি। মূলত চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি তো একজন আগে হিন্দু ছিলেন, পরে বৌদ্ধ হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন আমি হিন্দু হয়ে জন্মেছি, কারণ জন্মানোটা আমার হাতে ছিল না, কিন্তু আমি হিন্দু হয়ে মরবো না। মানে হিন্দু ধর্মের মধ্যে এই যে জাত পাত ইত্যাদি নানান রকমের অনাচার, অবিচার, পক্ষপাতিত্ব, যার জন্য তিনি এটা বলেছিলেন, এবং মৃত্যুর কিছু আগে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তো সেই সংবিধানে যে অধিকারগুলো দেওয়া হয়েছে অত্যন্ত ন্যায্য অধিকার। আমাদের দেশটা ভাগ হয়েছিল, কেন ভাগ হয়েছিল? প্রথম থেকে মুসলমানরা দাবি করছিল আমরা এক দেশের মধ্যে থাকব, আমাদের শুধু সাংবিধানিক গ্যারেন্টি দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মতো মুসলমানরাও যাতে সমানভাবে বিকশিত হওয়ার, সমৃদ্ধ হওয়ার, লেখাপড়া শেখার, চাকরি বাকরি পাওয়ার গ্যারান্টি যাতে থাকে, আমরা বেঁচে চাইছি না। হিন্দুরাও যেমন পাবে, এই দেশ হিন্দুদের, এই দেশ মুসলমানের, এই দেশ খ্রিস্টান বৌদ্ধের, তারা যতটুকু সুযোগ সুবিধা পাবেন আমরাও যেন ততটুকু পাই। এই গ্যারান্টিটা কনস্টিটিউশনে থাকুক, আমরা ঐক্যবদ্ধ ভাবে ভারতে বসবাস করব। কিন্তু হিন্দুদের মধ্যে একটা অংশ বললেন না,
সবাই থাকবো ভারতবর্ষে, কিন্তু সরটা খাবো আমরা। সুযোগ সুবিধাটুকু আমরা পাবো, অন্যান্য সুযোগ সুবিধা তোমরা যেটুকু আমরা ছেড়ে দেবো সেইটুকু পাবা, সমান সুযোগ পাবে না, যে কারণে দেশটা ভাগ হয়ে গেছে। ফলে এই দেশটাকেও যদি ঐক্যবদ্ধ রাখতে হয়, তাহলেও আমি হিন্দুদের উদ্দেশ্যে বলছি, শুভ বুদ্ধি সম্পন্ন হিন্দুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, সবাই যদি সমান অধিকার না পায়, ধর্ম সম্প্রদায় হিসেবে যদি কোনো একটা অংশের মানুষের উপর যদি অন্যায় অবিচার হয়, তাহলে দেশ ঐক্যবদ্ধ রাখা যায় না। বেয়োনেট আর বুলেট দিয়ে অনন্তকাল মানুষকে দাবিয়ে রাখা যায় না। ফলে এই যে আন্দোলন, সেই আন্দোলন সবার সমান অধিকার, সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষার অধিকার, সে হিন্দুর জন্য, মুসলমানের জন্য, অন্যান্য সব সম্প্রদায়ের জন্য। ফলে এই লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে এবং অত্যন্ত সতর্কতার সাথে লড়তে হবে। আপনাদের কাছে এই আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। ঠান্ডা